আজকে নিয়ে এসছেন দিল্লি থেকে অরুণ মুখার্জিদা, আমার নিজের দাদা, উনি এসছেন। আর আপনারা সবাই আজকে যেখানে এসছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, গৈরিক অভিনন্দন জানাচ্ছি। এবং যিনি আয়োজন করেছেন ডক্টর শিবালিক মিত্র, আপনাকে এবং প্রেমজিকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের এই সুযোগ করে দিয়েছেন যে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা রাঁচিতে এসে আপনাদের সঙ্গে কয়েকটি কথা বলতে পারছি, আপনাদের কাছে পৌঁছতে পারছি। ডক্টর মিত্র, আপনাকে অনেক ধন্যবাদ। প্রেমজি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং অরুণদা, যিনি সুদূর দিল্লি থেকে শুধু এই অনুষ্ঠানটির জন্য এসেছেন কষ্ট করে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসার এখানে আগে আমি আরেকটা জায়গায় গেছিলাম, কাদ্রুতে গেছিলাম, কাদ্রু। ওখানেও আমি এরকম প্রতিষ্ঠিত বাঙালি অনেকে এসেছিলেন, তাদের সঙ্গেও অনেক কথা বললাম। আমি যে কথাগুলো এখন বলবো সেটা বলার আগে আপনাদের কয়েকটা কথা একটু জেনে নেব যে আপনারা বহু বছর ধরে এই ঝাড়খণ্ডে আছেন, এখানে চাকরি করছেন, কেউ ঘরে কাজ করছেন, কেউ বাইরে যাচ্ছেন, সারাদিন এই ঝাড়খণ্ডের মাটিতেই আপনাদের অধিকাংশ সময় কাটে। আপনাদের বন্ধু বান্ধব এখানেই আপনারা সেই সম্পর্কগুলো তৈরি করেছেন, কিন্তু কোথাও না কোথাও সেই বাংলা থেকেই আপনারা এসেছেন, অবিভক্ত বাংলা থেকে। হয়তো আপনাদের পূর্বপুরুষ এখানে এসে ছিল বা আপনারা হয়তো এসেছেন। তাই এত বছর পরে আপনাদের প্রথম প্রশ্ন আমার যেটা, যে আপনারা কি আপনাদের সেই মাতৃভূমি জন্মভূমি বাংলাকে ভালোবাসেন? ভালোবাসি। ভালোবাসেন? ভালোবাসি, অনেক ভালোবাসি। যারা ভালোবাসেন হাত তুলুন তো দেখি। ও, সবাই ভালোবাসেন, খুব ভালোবাসেন, থ্যাংক ইউ। তাহলে আপনারা কি চান যে ওই বাংলা যেটা একটা সময় সোনার বাংলা ছিল, যেখানে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার সংগ্রাম করে, অনেক যুদ্ধ করে, রক্ত দিয়ে স্বাধীন করেছে দেশকে। আর আপনারা তো জানেন যে বাংলা এবং পাঞ্জাব এরাই একমাত্র লড়াই করেছিল, তার জন্য ব্রিটিশরা এদের ভাগ করে দিয়েছিল। ভাগের চেষ্টা শুধু বাংলায় হয় আর পাঞ্জাবে হয়। তা সেই বাংলা যেটা একটা সময় সোনার বাংলা ছিল, যেখানে রবিগুরু বসে কবিতা লিখতেন, যেখানে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হাতে কলম ধরে ঐতিহাসিক রচনা লিখেছিলেন, এবং আজও আমরা তাদের সেইভাবেই চিনি। যেখানে জগদীশচন্দ্র বোস জন্মেছিলেন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা জন্মেছিলেন, যেখানে স্বামীজি জন্মেছিলেন, যেখানে সুভাষ বোসের মতো একজন মহান নেতৃত্ব আজাদ হিন্দ ফৌজ গঠন করে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে মাতঙ্গিনী হাজরা বুক পেতে দিয়ে বলেছিলেন আমাকে গুলি করো, যেখানে ক্ষুদিরাম বোস ফাঁসির মঞ্চে গিয়ে বলেছিলেন আমি হেসে হেসে ফাঁসি যাব। সেই বাংলা আজকে যখন ভয়ের বাংলা হয়ে গেছে, সেই ভয় বাংলাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকে ঝাড়খণ্ডে এসে রাঁচিতে দেখলাম যে আপনাদের সমাজের মধ্যেও সেই ভয়ঙ্কর ভয় যে আমরা যদি বাংলায় যাই আমরা বেঁচে ফিরব, তো সেই ভয়ের বাংলা, অত্যাচারের বাংলা, বঞ্চনার বাংলা। এখন সেই বাংলাকে আবার ফিরিয়ে যদি সোনার বাংলায় আমরা নিজেরা না নিয়ে যেতে পারি, তাহলে বাংলা তো তলিয়ে যাবে, আপনাদের মাতৃভূমি হারিয়ে যাবে। আপনারা তো জানেন যে এই বাংলায় যারা জন্মায় তারা ইতিহাস তৈরি করে। তাই আপনাদের আমি প্রথমেই প্রশ্ন করব যে আপনারা আমাদের এই লড়াইয়ে আছেন তো? আছেন তো? হাত তুলে বলুন কারা আছেন। সবাই হাত তুলেছেন, মানে সবাই আমাদের এই লড়াইয়ে আপনারা আছেন। কেউ শারীরিকভাবে সেখানে গিয়ে আমাদেরকে সাহায্য করবেন, কেউ মানসিকভাবে এখান থেকে জোর দেবেন, কেউ শারীরিক এবং মানসিকের মাঝখানে। আমার এক দাদা আজকে বলছিলেন যে আমরা ফোন করে করে বলবো আমাদের যা বক্তব্য, আমাদের ফোন তো আটকাতে পারবে না, আমাদের কল তো বন্ধ করতে পারবে না। তো বিভিন্নভাবে আমি ধরে নিচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে আছেন লড়াই করার জন্য, তাই তো? তাহলে আমাদের এই লড়াইটা কেন প্রয়োজন?
আপনারা তো দেখেছেন যে এই বাংলায় যখন আরজিকর হলো, আমাদের সাধারণ ঘরের একটি সাধারণ মেয়ে অনেক অনেক কষ্ট করে একটা ডাক্তার তৈরি হয়েছিল। একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে সরকারের উচিত সুরক্ষা দেবে, সেইখানে গিয়ে সে ধর্ষিত হয়, খুন হয়। কোনো জায়গায় দেখেছেন যে সরকার এরকম ভাবে ব্যর্থ হয় মেয়েদের সুরক্ষা দিতে? রাস্তাঘাটে চলতে গিয়ে হচ্ছে, সে তো হচ্ছেই, সে তো কান্দনি হলো। সেখানে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তুমি মাওবাদী। যে প্রতিবাদ করতে এলেন মেয়েটির দিকে তাকিয়ে বললেন মাওবাদী। দুর্গাপুর হলো, বললো মেয়েরা রাত্রে বেরোয় কেন? হাঁসখালি হলো, বললো প্রেমের ঘটনা। পার্ক স্ট্রিট হলো, বললো যে সাজানো ঘটনা। আপনারা তো সবই দেখছেন। তাহলে আমাদের বাড়ির বাঙালি মেয়েরা, মায়েরা, আমাদের নারী শক্তি, তারা কি বাংলায় সুরক্ষিত? আপনাদের কি মনে হয়? সুরক্ষিত কি না? সুরক্ষিত না। তাহলে কারা সুরক্ষিত? শিক্ষকরা সুরক্ষিত? যারা 26,000 শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, চাকরি চলে গেছে, ঘুষ ছাড়া চাকরি পাওয়া যায় না, ঘুষ দেবে তো চাকরি পাবে, তারা কি সুরক্ষিত? আপনি কি জানেন যে এই বাংলায় শুধু 8% অফ দ্য এডুকেশন, শিক্ষার অনলি 8% হচ্ছে সরকারের হাতে, বাকি 92% হচ্ছে 8% হচ্ছে প্রাইভেট ইংরেজি স্কুল, আর 92% হচ্ছে সরকারের হাতে। তা সরকারি স্কুলগুলো কি অবস্থা? 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, ঘুষ দিয়ে তবে চাকরি হয়। অধিকাংশ জায়গায় আপনাদের বলি স্কুলে বিজ্ঞান পড়ায় না। আপনারা শুনে আশ্চর্য হবেন, সুন্দরবনের স্কুল, গোসাবার স্কুল ক্লাস 9-10 বিজ্ঞান নেই। বিজ্ঞান নেই তো কলেজে সেই জন্য বিজ্ঞান রাখেই না। তাহলে পড়বে কি? স্বাস্থ্য যদি দেখেন, আপনি মেয়েদের সুরক্ষা বললাম, শিক্ষা বললাম, স্বাস্থ্য দেখুন কি অবস্থা। আমি মুম্বাই গেলাম সায়ন কলিয়ারাতে, সেখানে 3,500 ক্যান্সার পেশেন্ট গেছেন চিকিৎসা করতে। বলছেন যে আয়ুষ্মান ভারত দিদি ঢুকতে দেননি, আমাদের হাতে টাকা নেই, আমরা বারবার এখানে আসি, এসে মানুষের সাহায্য নিয়ে চিকিৎসা করে। অবস্থা বুঝুন। 2011 সাল থেকে তৃণমূল সরকার আছে। বড় বড় রোগ, ক্যান্সারের মতো রোগ, তার জন্য মানুষ দেশের বাইরে চলে যেতে হচ্ছে, রাজ্যের বাইরে চলে যেতে হচ্ছে চিকিৎসা করতে। কেন? নরেন্দ্র মোদীজি যখন আয়ুষ্মান ভারতটা আনতে চেয়েছিলেন, বাংলায় ঢুকতে দিলেই তো মানুষ 5 লাখ টাকার বেনিফিট পেত, চিকিৎসা পেত। না, দেব না, যেহেতু নরেন্দ্র মোদী সরকারের এই বেনিফিট, আমি রাজ্যে ঢুকতে দেব না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, খুব গর্ব করে মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি আছি তাই বাঙালিরা আছে। অথচ আমি যখন ঝাড়খণ্ডে আপনাদের কাছে এলাম, যখন আমি এর আগে যেখানে গেছিলাম আর এখানে 2 জায়গায়, বাঙালিরা আমাকে বললেন আমরা এত ভয় পাই যে আমরা বাংলায় ঢুকতেই ভয় পাই। আমাদের মনে হয় আমরা যদি কিছু বলি আমাদেরকে গুন্ডারা আক্রমণ করবে, কিছু যদি আলোচনা করি আমাদের পেছনে পুলিশ লেগে যাবে। কি অবস্থা দেখুন। বাঙালিরা যারা বাংলার বাইরে আছে তারা আজকে ভয় পাচ্ছেন যে তারা যদি বাংলায় যান তাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে বা কিছু বলতে, তাদের যে কোনো সময় বিপদে পড়তে হতে পারে। তাহলে বাংলার এবং বাঙালির সুরক্ষা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন? একদম দিচ্ছে না। ম্যাডাম ঠিক বলেছেন। আজকে দেখুন 4টে রাজ্যসভার সিট তৃণমূলের হাতে ছিল, উনি কাকে দিলেন? একজন নন বেঙ্গলি অফিসার, যিনি কালিমা লিপ্ত হয়ে ডিজির পদ থেকে ফাইনালি রিটায়ার করলেন। উনি যে কলকাতা পুলিশের সিপি ছিলেন, ডিজি ছিলেন, সিবিআই ওনার বাড়িতে রেড করেছিল। ওনার ইতিহাসটাই কালিমা লিপ্ত এবং উনি অবাঙালি। তাকে দিলেন রাজ্যসভার পদ, অথচ বলছেন আমি বাঙালিদের জন্য আছি। আরেকজন মহিলাকে দিলেন, তিনিও কিন্তু অবাঙালি। তাহলে আমাদের বাঙালি নেতা ছিল না ধরে নিতে হবে, বাঙালি কেউ নেতৃত্ব দেওয়ার যোগ্য নয় ধরে নিতে হবে। যিনি আজকে বাঙালিদের কথা বলে নিজের বুক চাপড়াচ্ছেন, বলছেন আমি খুব গর্বিত যে আমি বাঙালিদের জন্য আছি, তারই রাজ্যে ঘরের মেয়েরা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে প্রতিদিন। তারই রাজ্যে বাঙালি শিক্ষকরা রাস্তায় বসে কাঁদছে, তারই রাজ্যে বাঙালি ডাক্তাররা মার খাচ্ছে, উকিলরা মার খাচ্ছে। তারই রাজ্য থেকে
প্রায় 7,000-এর উপরে আনক্লাসিফাইড ইন্ডাস্ট্রি বাইরে চলে গেছে এবং 448টা ক্লাসিফাইড শিল্প বাইরে চলে গেছে এবং তারই রাজ্যকে আজকে নিষিদ্ধ রাজ্য বলা হয়। নিষিদ্ধ রাজ্য কিসের জন্য? না শিল্পর জন্য নিষিদ্ধ পশ্চিমবঙ্গ, নো গো জোন। ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে, ওয়েস্ট বেঙ্গল ইজ আ নো গো জোন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বড় শিল্পপতিরা আসবেন না। তাহলে যারা ছোট বিজনেস করতে চান, এমএসএমই ইন্ডাস্ট্রি করতে চান বা এন্টারপ্রেনিয়র হতে চান, তাদের সাপ্লাই ডিমান্ড পাবেন না, তারা বিজনেস করতে পারবেন না, বেকার হয়ে যাচ্ছেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে। শ্রম দপ্তর বলছে 2,68,00,000 ছেলে মেয়ে বাইরে চলে গেছে পরিযায়ী শ্রমিক। তারাও তো বাঙালি, তারাও তো বাঙালি। তাহলে আজকে যদি একটা শাসক দল স্বাস্থ্যে দেখা যাচ্ছে যে কোনো সাহায্য মানুষ পাচ্ছে না, বাইরের রাজ্যে যেতে হচ্ছে চিকিৎসা করতে, শিক্ষা দেখা যাচ্ছে যে অধিকাংশ জায়গায় মাস্টাররা নেই, স্কুল কলেজে বা যারা আছে রাস্তায় বসে কান্নাকাটি করছে, যদি দেখা যায় যে কারোর সুরক্ষা নেই, মেয়েদের সুরক্ষা নেই, যদি দেখা যায় যে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার, তাহলে এই বাঙালিরা কি নিয়ে বেঁচে আছেন জানেন? বলবো, মুড়ি শিল্প, চপ শিল্প আর 1,500 টাকা ভাতা। এইটা উনি দিয়েছেন যে এটা তোমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত করবে, চাকরি পাও না তাহলে মুড়ি শিল্প করো, চপ শিল্প করো। আর তোমার অসুবিধা হচ্ছে, আমি 1,500 টাকা দিয়ে দিচ্ছি, তাতে তো সংসার চলবে। আপনারা বলুন না, ওনার সংসার চলবে যদি ওনাকে আমরা 2 টাকা চালের ভাত দিই, ওনাকে যদি 1,500 টাকা ভাতা দিই, তাহলে উনি বাঙালিদের কি মনে করেছেন? সবাইকে ভিখারি মনে করেছে। সবাইকে ভিখারি মনে করেছেন। আপনি একদম ঠিক বলেছেন। আমরা কেউ ভিখারি নই। আমরা বাঙালির হিন্দুত্ব হচ্ছে ধর্ম, তাই বাংলার আস্থা হিন্দুত্বে, কিন্তু প্রত্যেকটা বাঙালি অন্য ধর্মকে শ্রদ্ধা করে, করে তো সব ধর্মকে শ্রদ্ধা করে, আস্থা হিন্দু ধর্মে, সেই হচ্ছে বাঙালি। এবং বাঙালি বুদ্ধিজীবী যারা আমাদের ছিলেন এক সময়, যারা পথ দেখিয়েছিলেন, আজকে তারা কেউ নেই। আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, দাদা বলবেন আরো বিস্তারিত, দেখবেন যে আমাদের শরৎচন্দ্র থেকে, বঙ্কিমচন্দ্র থেকে, রবিগুরু থেকে, রাজা রামমোহন রায় থেকে পরবর্তীকালে অনেক অনেক বড় বড় বলিষ্ঠ সমাজসেবী এগিয়ে এসে বাংলার পথ সঠিকভাবে নির্ধারণ করে দিয়েছেন। তারাই আমাদের বুদ্ধিজীবী ছিলেন। আমরা রমেশ মজুমদারের ইতিহাস আজও পড়ি তো, তাহলে রমেশ মজুমদারকে তৎকালীন যুগে আমরা একজন বুদ্ধিজীবী মানতাম তো। হিন্দু মহাপরিষদ যেটা হয়েছিল, তারাও যেখানে ছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর বলুন, আমাদের আরো অনেক অনেক বলিষ্ঠ বাঙালি, তারা কিন্তু আমাদের পথ দেখিয়েছেন। আজকে আমাদের বুদ্ধিজীবী কারা? কারা আমাদের বুদ্ধিজীবী? যারা তৃণমূলের চটি চাটা মানুষ, যারা তৃণমূলের থেকে রেগুলার সাহায্য পায়, তারা বুদ্ধি দিচ্ছে, তারা বাংলার নাকি বুদ্ধিজীবী। এই বাংলার পরিবর্তন ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তা না হলে কিন্তু বাংলার ডেমোগ্রাফি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে। বাংলার ডেমোক্রেসি, গণতন্ত্র পরিবর্তিত হয়ে লুটিয়ে ধুলায়িত হয়েছে এবং বাংলার ডেস্টিনি অর্থাৎ বাংলার ভাগ্য আস্তে আস্তে কোথায় হারিয়ে গেছে, কোথায় মানে অন্ধকারে হারিয়ে গেছে, বাংলার ভাগ্য আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে টু সেভ ডেমোক্রেসি, টু সেভ ডেমোগ্রাফি and to save Bengal's destiny and to reshape destiny, your role, your participation is very necessary and will be appreciated greatly. আপনাদের আসতে হবে, আপনাদের আমাদের হাত ধরতে হবে, আপনাদের সাহায্য করতে হবে, আপনাদের মানুষকে বোঝাতে হবে যে আপনারা রাঁচির ঝাড়খণ্ডে কত ভালো আছেন। আপনাদের শিক্ষা ব্যবস্থা, আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা, সব থেকে বড় কথা কি, আপনাদের এখানে দাঙ্গা হয় না, আপনারা শান্তিতে ভোট দেন, যাকে চান তাকে ভোট দেন, এখানে মাফিয়া রাজ নেই। আপনারা আজকে আমার কাছে যে ভয়ের কথা বললেন, সেটা আপনারা আবার বলবেন, আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলবেন এবং আপনারা বাংলায় এসে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন যেভাবে পারেন, যাতে পরিবর্তন আসে। এবং এই নতুন পরিবর্তন নরেন্দ্র মোদীজির হাত ধরে আসার দরকার। কেন নরেন্দ্র মোদীজির হাত ধরে আসার দরকার? আমি 2 কথায় শেষ করব। আপনারা জানেন যে যখন পুলওয়ামা আক্রমণ হলো,
তখন নরেন্দ্র মোদীজি বালাকোট এয়ার স্ট্রাইক করে জবাব দিলেন। দিলেন তো? দিলেন তো? এবার পেহেলগাম হলো, নরেন্দ্র মোদীজি অপারেশন সিন্দুর করে ঘরে ঢুকে শত্রুকে মারলেন। মারলেন তো? নরেন্দ্র মোদীজি 370 ধারা অবলুপ্ত করে কাশ্মীরকে নিয়ে এলেন। এত বছর পর, স্বাধীনতার পর কেউ কিন্তু আনতে পারেনি। পেরেছেন তো নরেন্দ্র মোদীজি? নরেন্দ্র মোদীজি আমাদের অযোধ্যা রাষ্ট্র মন্দির দিয়েছেন। দিয়েছেন তো? নরেন্দ্র মোদীজি যখন কোভিড হলো সবাইকে বিনা পয়সায় ইনজেকশন দিয়েছেন। ভ্যাকসিনেশন পেয়েছেন তো সবাই? হ্যাঁ কি না? 80 কোটি মানুষকে রেশন দিয়েছেন। নরেন্দ্র মোদীজির পিএম আবাস যোজনায় 4 কোটি ঘর তৈরি হয়েছে গরিবের, 10 কোটি শৌচালয় তৈরি হয়েছে, প্রায় 11 কোটি ওপর ঘর, তাতে নলে জল আসছে, মানে হর ঘর জল নল সে জল। নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও প্রোগ্রাম করে বাচ্চা বাচ্চা মেয়েদের পড়াতে শেখাচ্ছেন এবং তাদের উন্নত মানের জীবনযাত্রা দিচ্ছেন, যাতে নারীর উন্নয়ন এবং নারীর নেতৃত্বে উন্নয়ন, উইমেন লেড লিডারশিপ, যাতে ভারতের উন্নয়নের মাপকাঠি হয়। হ্যাঁ কি না? নরেন্দ্র মোদীজি 315টা মেডিকেল কলেজ দিয়েছেন, 22টা এইমস দিয়েছেন, 50,000 কিলোমিটারের ওপরে জাতীয় সড়ক দিয়েছেন, বাংলাকে 68টা বন্দে ভারত দিয়েছেন, 765 কিলোমিটার মেট্রো ট্র্যাক দিয়েছেন এবং বহু বহু এয়ারপোর্ট দিয়েছেন। প্রায় 90টার উপর নতুন এয়ারপোর্ট দিয়েছেন, যেখানে কংগ্রেস 70 বছরে মাত্র 74টা এয়ারপোর্ট করতে পেরেছে। জনধন যোজনা দিয়েছেন, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন এবং অনেক অনেক প্রায় 60 কোটি মানুষ এখন জনধন যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আজকে সেই নরেন্দ্র মোদী, যার পরিবার আমরা, তার হাত ধরে ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে, যাতে আপনাদের যে ধরুন লেজিটিমেট ক্লেম, যেটা আমি বলি আপনারা পান, আপনাদের হক, আপনাদের ক্লেম কি, আপনাদের রাইট কি, অধিকার কি, যে প্রত্যেক ঘরে ঘরে চাকরি হোক। হ্যাঁ কি না? আপনাদের ক্লেম কি? শিল্প আসুক। শিল্প আসছে না তো ভয়, কাটমানি খাবে, কমিশন মানি খাবে, অন্ধকার নগর। মোদীজি এলেই শিল্প আসবে, বড় বড় ইন্ডাস্ট্রি আসবে, উত্তরপ্রদেশের মতো বড় বড় কারখানা হবে, জলের পাইপ হবে, অক্সিজেন আরো বেশি আসবে, বায়ু পরিষ্কার হবে। বুঝতে পারছেন? পুরো জীবনযাত্রার মানি পাল্টে যাবে। তাহলে শিল্প এলে, আয়ুষ্মান ভারত এলে, চাকরি হবে, ভালো স্বাস্থ্য থাকবে, হসপিটালে ফ্রি চিকিৎসা পাবেন, কৃষকদের, কৃষক ভাইদের অনেক অনেক উপকার হবে। আজকে দেখুন না আলুর কি অবস্থা হচ্ছে, কোনো দাম এমআরপি কোনো ঠিক করেনি, কিছু না, সবাইকে ছেড়ে দিয়েছে যে সবাই মরে যাক, খালি পরিবারবাদী রাজনীতি বেঁচে থাকুক, ব্যানার্জি পরিবার বেঁচে থাকুক। আজকে দাদা বলবেন, আমি আর বলবো না। আমি চাইবো যে আজকের দিনে আপনারা একটা ঐতিহাসিক দিন বলে স্মরণ করুন এবং এই দিনটির জন্য আপনারা আমার বড় দাদা প্রেম মিত্তালজিকে একটু হেল্প করুন। একটু দাঁড়ান, একটা জোরে হাততালি দেবেন প্রেম মিত্তালজির জন্য। কেন বলছি? আমি বিভিন্ন স্টেট ঘুরে দেখেছি যে বিজেপি, ভারতীয় জনতা পার্টির মধ্যে বেঙ্গলি সেল আছে। বাঙালিদের নিজস্ব ইউনিট, নিজস্ব স্পেস, নিজস্ব জায়গা। সারা ভারতবর্ষের যেখানে বিজেপি আছে অধিকাংশ জায়গায় বিজেপি ইউনিটের মধ্যে বেঙ্গলি সেল আছে, কিন্তু ঝাড়খণ্ডে আজ পর্যন্ত ছিল না। কিন্তু ঝাড়খণ্ডে 40% মানুষ বাংলা ভাষায় কথা বলেন, বলেন তো? এখানে বহু বহু বাঙালি আছে। সুতরাং আজকে এই বাঙালিদের অর্থাৎ আপনাদের সম্মানে ভারতীয় জনতা পার্টির ভেতরে বেঙ্গলি সেল আমি ওপেন করছি এবং প্রেম মিত্তালজির হাত ধরে ওপেন করলাম। আপনারা একটু হাততালি দেবেন। বাঙালির জয় হোক। বাঙালি ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির ভেতরে আলাদা সেল খুলে একত্রিত হয়ে রাষ্ট্র শক্তি হিসেবে নিজের পরিচয় দিক এবং রাষ্ট্রহিতে কাজ করুক। জাতীয়তাবাদ বাঙালির মধ্যে আসুক এবং আপনারা জানেন যে বেঙ্গল হলো হিন্দু জাতীয়তাবাদের পুণ্যস্থল। সেই বেঙ্গলকে আমরা সম্মান জানিয়ে আজকে ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির মধ্যে বেঙ্গলকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করলাম। থ্যাংক ইউ এভরিবডি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা
যেখানে যে বাঙালি রয়েছেন সবাইকে আমার কথা বলবেন যে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতে ঘোষ, অরুণ মুখার্জি এবং এখানকার অত্যন্ত বলিষ্ঠ নেতা প্রেম মিত্তলজি এবং আমার ভাই ডক্টর শিবালিক মিত্র ওনাদের হাত ধরে এই ঝাড়খণ্ডের ভারতীয় জনতা পার্টির ইউনিটের মধ্যে যে বেঙ্গলি সেল তৈরি হলো, এই বেঙ্গলি সেলে নিজেদের নাম নথিভুক্ত করতে, বেঙ্গলি সেলকে জোরদার করতে, বেঙ্গলিদের বা বাঙালিদের একত্রিত করতে এবং একসাথে নিজেদের হকের জন্য প্রথম বাংলায় এবং পরে সারা ভারতে লড়তে। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়।